আপনাদের নিশ্চয়ই ওই কবিতাটির কথা মনে আছে, যে কবিতাটির মূল কথাটি আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে একটু আপনাদেরকে বলছি। 5ই আগস্টের পরে যখন নিদারুণ ভাবে পুলিশ হত্যা করা হলো, আমরা সবাই ভাবলাম আমি তো পুলিশ নই, আমি তো বেঁচে গেছি। এরপরে যখন একেবারে নির্বিচারে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হলো, আমরা ভাবলাম আমরা তো আওয়ামী লীগ নই। ফলে আমরা আর ওদিকে চোখই দিলাম না, কর্ণপাতই করলাম না। এরপরে যখন একের পর এক গণমাধ্যম আহ ধ্বংস ধ্বংসযজ্ঞ চালানো হলো, আপনার কি বলে এটাকে, এটিএন নিউজ, হ্যাঁ, সময় টেলিভিশন, 71 টেলিভিশন একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। গণমাধ্যমকে একদম প্রতিটি গণমাধ্যমের প্রতিষ্ঠানের কণ্ঠরোধ করা হলো। আমরা ভাবলাম আমাদের প্রতিষ্ঠানে তো আঘাতপ্রাপ্ত হয়নি। এরপরে যখন ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হলো, তখন আমরা নড়ে চড়ে বসলাম। আমরা বললাম এই সরকার ব্যর্থ, এবং আমরা এখন তাকিয়ে আছি বিএনপির দিকে। এবং বিএনপি এসে কি করবে সেটি বোঝার জন্য আমাদেরকে একটু সময় অপেক্ষা করতে হবে। কিন্তু যেই প্রেক্ষাপটটি বললাম, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে হুবহু এই ঘটনাটি বাংলাদেশে এখন ঘটছে। এবং গতকাল একটা টেলিভিশন চ্যানেলে নিউ এজের সম্পাদক নুরুল কবির যেভাবে করে সরকারকে দায়ী করেছেন, এটি অত্যন্ত অ্যালার্মিং, ভয়ঙ্কর একটি অভিযোগ তিনি করেছেন। তিনি বলেছেন যে সরকার চেয়েছে এই সাংবাদিকদের ডেইলি স্টারের সাংবাদিকদেরকে পুড়িয়ে হত্যা করা হোক। অন্যদিকে আপনারা মাহফুজা নামের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন, তিনিও বলেছেন যে আমরা একটা হত্যার হত্যার যুগে প্রবেশ করেছি। মানে মত প্রকাশের স্বাধীনতা তো দূরের কথা, বেঁচে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার আরো একটি বক্তব্য খুব সমালোচিত হয়েছে। সেটি তিনি বলেছেন যে 54 বছরের ইতিহাসে কোনোদিনও কোনো গণমাধ্যমের প্রতিষ্ঠানকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়নি। আমাদের মাহফুজ আনাম আমার অত্যন্ত প্রিয় সম্পাদক, আমার নিজের সম্পাদক ছিলেন ডেইলি স্টারে কাজ করার সুবাদে। এবং ডেইলি স্টার আমার অত্যন্ত প্রিয় একটি কর্মস্থল। সেদিন যখন আগুন দেওয়া হয়, আপনারা নিশ্চয়ই অনেকেই দেখেছেন যে কতটা বিচলিত আমরা ছিলাম। আহ, কিন্তু কেউ তো আর সমালোচনার ঊর্ধ্বে নয়। মাহফুজ আনাম আমাদের কাছে গণমাধ্যম জগতে এক ধরনের, অন্তত আমার কাছে তিনি অভিভাবক তুল্য। সেই মাহফুজ আনাম ভুলে গেছেন যে কেমন করে আহ অন্তত তিনটি গণমাধ্যমকে একদম তছনছ করে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। 71 এবং সময় টেলিভিশন এবং এটিএন নিউজ একেবারে ছারখার করে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল কিন্তু এখন জামাতিদের দখলে, এই কথাটি কেউ বলে না। প্রত্যেকটি টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র, তাদের মালিকানা থেকে শুরু করে যেই ব্যবস্থাপনার পুরো বিষয়টি, জনগণ সব বদলে একদম প্রতিটি পলিসি মেকিং জায়গায় আপনার এদেরকে বসানো হয়েছে, জামাতপন্থী যেসব সাংবাদিক রয়েছে তাদেরকে বসানো হয়েছে। এই সত্যটি তারা ভুলে গেছেন। যখন নিজেদের প্রতিষ্ঠান দুটি আগুনে জ্বললো, তখন তাতেও হয়তো তারা, প্রথম আলো তো পাশ কাটিয়েই বলেছে যে নির্বাচন বানচাল করার জন্য একটি মহল এই অপচেষ্টা চালাচ্ছে। আর ডেইলি স্টারের অবরুদ্ধ সাংবাদিকদেরকে রেখে সেখানে তাদেরকে আগুন দেওয়া হয়, এবং ফায়ার ব্রিগেডকে ঢুকতে দেওয়া হয়নি, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরোটাই ঘটনা দেখলো। এখন এই ঘটনাকে সামনে রেখে তারা বলছে যে এই সব তারা প্রকাশ্য জামাতের নাম কেউ নিচ্ছে, কেউ নিচ্ছে না। নুরুল কবির, নিউজ সম্পাদক নুরুল কবির অনেকটা প্রকাশ্যই, অনেক তো একদমই প্রকাশ্যই তিনি বলছেন এর পেছনে জামাত রয়েছে, সরকার পরিচালিত হচ্ছে জামাতের অধীনে, জামাতের সরকারের একটি অংশ সরাসরি জামাত নিয়ন্ত্রিত, তাই এই কাজগুলো ঘটাচ্ছে বলে নুরুল কবির প্রকাশ্যই কথা বলেছেন। এখন দেখুন, আমরা দেখলাম কি নজিরবিহীন ভাবে আমাদের যে অভিভাবক তুল্য সম্পাদকরা, তারা বিএনপির সঙ্গে এক প্রকার একাত্মতা ঘোষণা করলেন। মাহফুজ আনাম এবং প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, তারা তো একেবারে বিএনপির সঙ্গে মত বিনিময়ে গিয়ে তাদের প্রতি একদম তাদের মানে অন্ধ সমর্থন জানিয়ে এলেন। আমি তো কল্পনাও করতে পারি না এই দুজন সম্পাদক বিশেষ করে তারা এরকম একটি মত বিনিময়ে গিয়ে এভাবে করে প্রকাশ্য বিএনপির প্রতি সমর্থন জানিয়ে আসবে। এরকম নজির তাদের খুব একটা নেই।
আমি জানি বাংলাদেশে সাংবাদিকতায় সাংবাদিকদের মধ্যে অনেক রকম, আমাদের দলীয়করণ আছে, দলীয় সাংবাদিকতা আছে, কিন্তু এই দুজন সম্পাদক এইভাবে করে একেবারে বিএনপির প্রতি ঢালাও সমর্থন জানিয়ে আসবে, সেটি একটা অবিশ্বাস্য। অনেকেরই হয়তো ঘুম ভেঙে গেছে যে কি দেখছে, বিশ্বাস করতে পারছে না। এরকম একটি অবস্থায় যখন আমরা দেখছি কারা রাস্তায় নেমেছেন, এই সরকারের যারা কট্টর সমর্থক, সেই গোষ্ঠীটি কিন্তু এখন মাঠে। প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট, উদীচিতে হামলার প্রতিবাদে এই গোষ্ঠীটি কিন্তু এখন মানে খুবই প্রতিবাদ করছে, এবং তারা জামাতের বিরুদ্ধে প্রথমবারের মতো এই গত 17 মাসে প্রথমবারের মতো তারা জামাতের বিরুদ্ধে প্রকাশ্য কথা বলছে। অথচ আমরা কিন্তু সেই প্রথম থেকেই বলে আসছি যে এর পেছনে মূল ক্রীড়নক হচ্ছে গিয়ে জামাত, তারা মানেননি। এখন তারা যেভাবে করে ঢালাও সমর্থন দিয়ে আসছেন, এর পরিপ্রেক্ষিতে একটা যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপির প্রতি তাদের আকণ্ঠ যে সমর্থন, সেটি প্রকাশের মধ্য দিয়ে বিএনপিকে তারা মেটিকুলাসলি আনলেন কিনা, সেই প্রশ্নটি কি অবান্তর? কারণ আমরা দেখেছি আগে জামাত যখন পুরো ক্রীড়নকের ভূমিকা পালন করেছে, তখন দুই ইউটিউবারকে ফ্রান্স এবং প্যারিস থেকে আমরা দেখেছি তাদের কথা মতো এই সরকারের সবকিছু পরিচালিত হচ্ছে, তাদের ছকে সবকিছু এগুচ্ছে। এখন একে একে করে যখন সবকিছুকে সবাইকে বিদায় করা হচ্ছে, এখন কি জামাতের বিদায়ের পালা সেই মেটিকুলাস ডিজাইনের পরবর্তী অংশ কিনা, এই প্রশ্নটি আপনাদের সামনে রাখলাম। আর সেই ক্ষেত্রে এই মেটিকুলাস ডিজাইন কি সাওয়ার হচ্ছে গণমাধ্যম এবং প্রগতিশীল বলে পরিচিত সেই তথাকথিত গোষ্ঠীর উপর, যারা এই সরকারের শুরু থেকেই সমর্থক ছিলেন, যারা শুরু থেকেই ভয়াবহ নির্যাতন, অত্যাচার এবং মধ্যযুগীয় বর্বরতা দেখেও চোখ বন্ধ করেছিলেন? সেই গোষ্ঠীটির উদ্দেশ্য কি? আপনারা অনেকে নিশ্চয়ই দেখেছেন যে যখন ডেইলি স্টার থেকে সাংবাদিকদেরকে বের করা হয়, ফায়ার ব্রিগেডের লোকেরা যখন বের করে, তখন সেখান থেকে বের করা হয় ফটোগ্রাফার শহীদুল আলমকে, তার স্ত্রী কিংবা তার সঙ্গী রেনুমা আহমেদকে, সেখানে আরো ছিলেন শিল্পী শায়ান, সাইদিয়া গুলরুখ। ওই রাতের বেলায় তাদের ডিরেক্টরের কাজটা কি ছিল? তারা হয়তো মানে নিজেদেরকে জাহির করার জন্য বলতে পারেন যে তারা সেখানে গিয়েছিলেন এই কাণ্ড বন্ধ করার জন্য, সেখানে গিয়ে আটকা পড়ে যান। আবার আপনি দেখেন নুরুল কবির, হ্যাঁ, আমার অত্যন্ত শ্রদ্ধেয়, অত্যন্ত প্রিয়, তিনি এই রাতের বেলায় তিনি নাকি দেখেন আহ এই যে ইনকিলাব মঞ্চের হাদি, হাদি মারা গেছে। আহ এটি একটু বাংলাদেশের জন্য কিন্তু এটা একটু বড় ঘটনা, কারণ আমরা সবাই জানি হাদির মৃত্যু হলে দেশে আবার একটা নাশকতা হবে। একজন সম্পাদক কি জানতেন না? নুরুল কবিরের মতো বিজ্ঞ সম্পাদক কি জানতেন না? এমনকি তার ঘন্টা দুয়েকের মধ্যে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তাও কি নুরুল কবির জানতেন না? তিনি জানলেন যে ডেইলি স্টারে আগুন দেওয়া হয়েছে, প্রথম আলোতে আগুন দেওয়া হয়েছে, তখন তার অফিস থেকে কেউ একজন ফোন করে তাকে জানিয়েছে। আর সেই সময়টিতে তিনি একটা সঙ্গীত সন্ধ্যা উপভোগ করছিলেন, এটা তিনি তার নিজের বক্তব্যে কিন্তু বলেছেন। তিনি একটি সঙ্গীত সন্ধ্যায়, একটা অসাধারণ একটা সঙ্গীত সন্ধ্যায় ছিলেন, সেখানে তিনি হঠাৎ করে শুনলেন যে কি ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দেওয়া হচ্ছে। এটা কিসের ইঙ্গিত? আমাদের কি এই তিনি তিনি তার অভিজ্ঞতাটি যেটি বর্ণনা করেছেন, এর মধ্যে থেকে আমার কাছে অনেক প্রশ্নের উদয় হয়েছে। আমি একটা ছোটখাটো সাংবাদিক, আমি যদি বুঝি যে হাদির মৃত্যুর মধ্য দিয়ে দেশে একটা চরম অস্থিরতা আবারও তৈরি হওয়ার আশঙ্কা থাকে, আমি যদি বুঝি যে প্রধান উপদেষ্টার ভাষণটি এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ, শোনা দরকার, নুরুল কবিরের মতো একজন বিজ্ঞ সাংবাদিক, তো বড় একজন সম্পাদক, তিনি সেই ঘটনার সময় একটা সঙ্গীত সন্ধ্যায় ছিলেন, এটি কি বিশ্বাসযোগ্য? তিনি ডেইলি স্টারে প্রথম আলোতে আগুন দেওয়া হচ্ছে সেটা শুনে তিনি ছুটে এলেন সহকর্মীদের বাঁচাতে। তারপরে আমরা দেখেছি তিনি হেনস্থার শিকার হয়েছেন, এবং তিনি এও বলেছেন, কালকে টেলিভিশন চ্যানেলে যে সাক্ষাৎকারটি দেওয়া যায়, তিনি এটিও বলেছেন যে তিনি তার ধর্মীয় স্লোগান দিয়েছে, তবে তাদের মাথায়, তাদের তাদের মানে পোশাকে দাড়ি টুপি আমি তেমনটা দেখিনি, দাড়ি টুপিওয়ালা মানুষের উপস্থিতি খুব বেশি দেখিনি। একজন সম্পাদক এই পোশাক দিয়ে কি মিন করতে চান? আমি জানি তার পুরো ইন্টারভিউটি এই সময় প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কিন্তু তিনি যখন বলেন দাড়ি টুপিওয়ালা কাউকে তেমন দেখিনি, তখন ওটা কিন্তু সিগনিফিকেন্ট। এটা কিসের ইঙ্গিত দেয়? অনেক
অনেক প্রশ্নের জন্ম হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে, বিশেষ করে তারা যে তৎপরতাগুলো চালাচ্ছে। এবং আমরা জানি আগামী 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান দেশে আসছেন। তার আগমনের আগে আগে এই সমস্ত ঘটনা, যদিও একটি মহল এখনো পর্যন্ত মনে করছে যে তারেক রহমান শেষ পর্যন্ত আসতে পারবে কিনা সেই সন্দেহ এখনো অনেকেরই আছে, কিন্তু এও জানি যে তার বিরাট সহ 6টা টিকিট কাটা হয়েছে। সেই টিকিটের মধ্যে তারেক রহমান নিজে আছেন, তার স্ত্রী আছেন, তার কন্যা আছেন এবং কোকোর স্ত্রী এবং কন্যারা আছেন। টোটাল 6টি টিকিট কাটা হয়েছে। ফলে যেটি দেখার বিষয় যে এই যে তথাকথিত প্রগতিশীলরা যারা জুলাই আন্দোলন থেকে শুরু করে গত 16-17 মাস যে ভূমিকাগুলো পালন করেছেন, তারা হঠাৎ করে কেন জামাতের উপর ক্ষিপ্ত হলেন, চড়াও হলেন এবং একেবারে আকণ্ঠ সমর্থন দিচ্ছেন বিএনপির উপরে। এর মধ্য দিয়ে কি বিএনপি সেই মেটিকুলাস ডিজাইন নিয়ে রাজনীতিতে প্রবেশ করছে কিনা, মূলত এটি আজকে আমরা খোঁজার চেষ্টা করব। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক সুমি খান, এবং আমার সঙ্গে রয়েছেন লেখক, রাজনীতি বিশ্লেষক ডক্টর শামীম আহমেদ। আপনাদের দুজনকে আমি স্বাগত জানাচ্ছি। সুমি খান, আমি একটু লম্বা কথা বলেছি প্রেক্ষাপটটির একটা সারাংশ তুলে ধরার জন্য। আপনি নিশ্চয়ই শুনেছেন আমি যে প্রশ্নগুলি উত্থাপন করেছিলাম, আপনার অভিমতটি জানতে চাচ্ছি যে তারা কি একটা যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি কে ক্ষমতায় বসিয়ে বাংলাদেশকে আর একটা ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে কিনা? ধ্বংস যেখানে, ধ্বংসের অতলে তো বাংলাদেশ। অনেক ধন্যবাদ সুলতানা রহমান, অনেক ধন্যবাদ সুলতানা রহমান, অনেক ধন্যবাদ যারা সঙ্গে আছেন, ধন্যবাদ ডক্টর শামীম আহমেদ এবং শ্রদ্ধেয় যারা সাথে আছেন। আমি যেটা বলতে চাইছি যে আজকে কোথাও ইকো হচ্ছে মনে হয়। আমি বলতে চাইছি যে আজকে বাংলাদেশ ধ্বংসের অতলে তলিয়ে গেছে ইতিমধ্যে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশের উত্তরণ আদৌ বাংলাদেশের যে নির্বিচারে মানুষ হত্যা, সংখ্যালঘুদের হত্যা, দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে হত্যা সহ যেটা বিশ্বজুড়ে সব বড় বড় মানুষেরা শেয়ার করেছেন, তারা প্রশ্নবিদ্ধ করেছেন এই সরকারকে, তেমনি করে যে প্রতিদিন নির্বিচার হত্যা, গণধর্ষণ চলছে, সেই জায়গা থেকে উত্তরণ আদৌ কি এর চেয়ে বড় ধ্বংস, এর চেয়ে ধ্বংস কি হতে পারে আমার জানা নেই। আর জামাত যেখানে এখনো ক্ষমতায় আছে, কেন ক্ষমতায় আছে আপনি স্মরণ করে দেখবেন সুলতানা রহমান, 5ই আগস্টে আপনার যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হলো, তারপর পরে আমাদের সেনাবাহিনী প্রধান কার সাথে দাঁড়িয়ে কথা বলেছেন, কার সাথে তিনি ক্ষমতাটা পাশে, কাদেরকে পাশে রেখে, জামাতের আমির মামুনুল হক এবং হেফাজত, তাদেরকে পাশে রেখে তিনি দেখালেন যে কাদেরকে তিনি ক্ষমতায়ন করেছেন। আজকে বিএনপি বলুক, তারেক জিয়া আসুক, বা আজকে নুরুল কবির সম্পাদকীয় পরিষদে যে কথাগুলো বলেছেন, আজকে আমি সেই কথাগুলো একটুখানি তুলছি যে তারা আজকে বলছেন কি যে মব ভায়োলেন্সে আক্রান্ত গণমাধ্যম কোথায় ছিল। আপনি যেটা বললেন, খুব সুন্দর করে বললেন আপনি, যে কোথায় ছিল তারা যখন একের পর এক গণমাধ্যম আক্রান্ত হলো। গণমাধ্যম অফিসগুলোতে ঢুকে, প্রতিটি গণমাধ্যম অফিসে ঢুকে কিভাবে একটা তাণ্ডব করে তারা ক্ষমতা, ইভেন হাসনাত আব্দুল্লাহ সময় টিভিতে কেমন করে ঢুকলো, তখন মতিউর রহমান মাহফুজ আনাম কোথায় ছিলেন? আমি দুঃখিত, আমি আপনার মতো বিনয়ী না সুলতানা রহমান, আমি শ্রদ্ধেয় প্রিয় এসব আমি বলতে পারি না। আমার জন্মের সময় আমার মা মধু দেয়নি আমার মুখে, তো যে কারণে একটু তেতা তেতো কথাই আমি বলি আমার বাপের মতো। কারণ আমার বাপদের মতো, আমার বাবাদের জেনারেশনে, তারও আগের জেনারেশনে যে অসংখ্য মানুষের আত্মদান প্রজন্ম থেকে প্রজন্মান্তর একটি শান্তিপূর্ণ দেশের জন্য, একটি স্বাধীন দেশের জন্য, সে আত্মদান সবই বৃথা যাচ্ছে। আজকে নুরুল কবির বললেন মতান্তর হলেই পুড়িয়ে হত্যা করছে। আজকে ওনার বোধোদয় হচ্ছে। ডক্টর দেবপ্রিয় বললেন এই সরকার নৈতিক বৈধতা হারিয়েছে। বাহ,
অসাধারণ বোধোদয় হচ্ছে। বিএনপির মির্জা ফখরুল বললেন, সর্বশক্তি দিয়ে অপশক্তিকে রুখে দিতে ঐক্যবদ্ধ হতে হবে। বাবা। এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, পত্রিকা সম্পাদক, রাজনীতিবিদদের নিরাপত্তা দিতে হবে। ডক্টর দেবপ্রিয় নুরুল কবির আরো বললেন যে যখন ডেইলি স্টার আক্রান্ত হয়েছে, মাহফুজা নাম সরকারের প্রতিটি ধাপে, প্রতিটি মহলে, প্রতিটি গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে, উচ্চ পদস্থ থেকে সাধারণ, তিনি নাড়া দিয়েছেন, নক করেছেন যে প্রথম আলোর দিকে যাবে। ভাই ভাই তো মুদ্রার এপিটার ওপিট, এখন এক ভাই জানে আরেক ভাইকে ধরবে। তো উইথ অল ডিউ রেসপেক্ট, সরি টু সে, আমি সেই রেসপেক্টটা আসলে তাদেরকে রাখতে পারছি না, কারণ বাংলাদেশে গণমাধ্যম ধ্বংস করবার জন্য এই দুটি মানুষ, বাংলাদেশে এই যে সম্প্রীতিমূলক যে পরিবেশটা ছিল সেটা ধ্বংস করবার জন্য এই দুটি পত্রিকা অত্যন্ত দায়িত্বহীন এবং অত্যন্ত লজ্জাস্কর ভূমিকা রেখেছে, এবং গণমাধ্যমে পেশাদারিত্ব ধ্বংস করবার জন্য এই যে তাদের ভূমিকা, সেটা কিন্তু আমার বক্তব্য না। এই বক্তব্যগুলো অনেক জুনিয়র সাংবাদিকের যারা সৎভাবে, নীতিগতভাবে যারা নিবেদিত হয়ে পেশার জন্য কাজ করেছে। আমি আপনার প্রশ্নের উত্তরে এই কথাটা বলি, কারণ ডক্টর শামীম ভাইয়ের কাছেও আমরা শুনবো যে এখানে আরেকটি কথা বলে যে একে আজাদ বলেছে, সরি আমি নুরুল কবিরের বললাম, একে আজাদ সমকাল এবং চ্যানেল 24 এর মালিক, তিনি বলেছেন যে মাহফুজা নাম সরকারের এমন কোন ব্যক্তি নাই যাকে কল করেন নাই, কেউ সাড়া দেন নাই। একে আজাদ তিনি আমার মালিক ছিলেন 2007 সালে, আমি যখন সমকালে 6 আমি সমকালে আমি যখন সিনিয়র রিপোর্টার ছিলাম। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, কারণ তিনি কখনোই গণমাধ্যমে আমাদের কোনো কিছুতে তিনি ইন্টারফেয়ার করেন না। মালিক হিসেবে তিনি সেই দায়িত্বশীলতা রেখেছেন, এবং সমকাল গোলাম সারোয়ারের নেতৃত্বে, মোজাম্মেল হোসেন মঞ্জুর নেতৃত্বে, আলমগীর হোসেনের নেতৃত্বে যথেষ্ট দায়িত্বশীল একটি গণমাধ্যমের ভূমিকা পালন করেছে। আমি বলবো যে তিনি এটা বলেছেন, ঠিক আছে, তিনি একজন শিল্পপতি হিসাবেও ভাবতে হবে যে 5ই আগস্টের পর তিনি কি ভূমিকা পালন করেছেন। তারা কি ঐক্যবদ্ধভাবে তখন প্রতিহত করেছিলেন এই অন্ধকারের শক্তিকে, জামাত ইসলামকে? জামাতের লোকেরা, আজকে ইলিয়াস ইটিভিতে ছিল না, কেমন করে ইটিভিতে এসেছিল? ইলিয়াস দিগন্ত টেলিভিশন থেকে হঠাৎ করে 21শে টেলিভিশনে আসে। সে তখন স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন সাহারা খাতুন, এবং সাহারা খাতুন দুর্গাপূজাতে তিনি যখন অতিথি হিসেবে, প্রধান অতিথি হিসেবে গেছেন, তিনি যখন নমস্কার সবাইকে বলেছেন, ইলিয়াস তখন গণমাধ্যমের আমরা সকলেই ছিলাম, 7 সালে 1/11 পরপরই প্রথম যখন সরকার গঠিত হলো শেখ হাসিনার নেতৃত্বে, ইলিয়াস তীব্র ক্ষোভ প্রকাশ করলো, বলল কি, একজন মুসলমান হয়ে ইসলামী দেশে দুর্গাপূজা হচ্ছে, সেই দুর্গাপূজাতে কেন সারা খাতুন একজন মুসলমান হয়ে যাবেন, এবং কেন তিনি নমস্কার বলবেন, কেন তিনি দুর্গাপূজাকে হচ্ছে গিয়ে ইয়ে করবেন, পৃষ্ঠপোষকতা করবেন? কি অথর্ব! এরা নাকি সাংবাদিক, এদেরকে জামাত বলে দিয়েছে তোমরা গণমাধ্যমে ঢুকে যাও। ঠিক যে কথাটা শামসুর রহমানের, আমি শেষ করছি, শামসুর রহমানের একটা লেখা আমি পড়ছি, যখন গণজাগরণ মঞ্চ শুরু হচ্ছে প্রতীকী বিচার গোলাম আজমদের, তখন শামসুর রহমান একটা লেখা দিয়েছেন। ওই লেখাতে বলেছেন 1970 সালের জুন মাসে বঙ্গবন্ধু একটা কথা ওনার বক্তব্যে বলেছেন যে 11টি গণমাধ্যম জামাত ইসলামের, কতগুলো টাকা তারা পাচ্ছে, গণমাধ্যম বরাবরই জামাত দখলে রেখেছে, এবং সেই গণমাধ্যমের অংশ মতিউর রহমান এবং মাহফুজা নাম, যারা আজকে 22, ওই যে পাকিস্তান আমলে 22 পরিবার ছিল, এখন 22 জন হয়েছে, যাদেরকে গানম্যান দেয়া হয়েছে। আমাকে যখন অ্যারেস্ট করা হয়েছিল এবং জঙ্গিরা আক্রমণ করেছিল, তখন অ্যামনেস্টি থেকে র্যাবে চিঠি দেওয়ার পরে র্যাবের তখনকার প্রধান আমাকে বলেছিলেন, আপনি কি নিরাপত্তা রক্ষী চান? আমি হেসেছিলাম, আমি যে দেখুন 2003 সাল, তখন আমি বলেছিলাম যে নিরাপত্তা রক্ষী, সাংবাদিকের জন্য অন্তত নিরাপত্তা রক্ষী কখনো, এর চেয়ে লজ্জার,
এর চেয়ে দুঃখের কিছু হতে পারে না। তার তো সাংবাদিকতাই থাকে না, তিনি মালিক। মতিউর রহমান, মাহফুজানা মালিক, তারা সম্পাদক দাবি করতে পারেন না, তারা কখনো সাংবাদিকতা করেছেন বা করছেন দাবি করতে পারেন না। দুঃখিত আমি। ধন্যবাদ সুলতান। ডক্টর শামীম আহমেদ, আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যে এই যে একযোগে তারা সবাই বিএনপির প্রতি এখন সমর্থন জানাচ্ছেন, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? ধন্যবাদ সুলতানা রহমান আপা আমাকে আমন্ত্রণ জানার জন্য, এবং সুমি খানকে। আপনারা দুজন অনেক বিষয়ের কথা বলে ফেলেছেন। আমি চেষ্টা করব যাতে একই কথা বারবার না বলতে হয় এবং অন্য ভিন্ন একই প্রসঙ্গে ভিন্ন দিক থেকে একটু দৃষ্টি রাখতে চাই। বাংলাদেশের মানুষ অত্যন্ত হতাশাগ্রস্ত। ডেইলি স্টার প্রথম আলোতে যেদিন আগুন দেওয়া হলো, সেদিন আমার অনেকের সাথে কথা হয়েছে দেশে, সাধারণ মানুষ, সুশীল বুদ্ধিজীবী, সাংবাদিক, সাথে সাথে তৃণমূলের নেতাকর্মী, তাদের সাথে আমার কথা হয়েছে, এবং আমি দেখলাম যে এমনকি 5ই আগস্টে মানুষ যতটা হতাশ ছিল, সেদিন আমি তার চাইতে অনেক মানুষকে হতাশ হতে দেখেছি। কিছুটা আশার কথা দিয়ে আমি একটু শুরু করতে চাই। আমি একটু বলতে চাই যে প্রথম আলো ডেইলি স্টারে যারা হামলা করতে গিয়েছে তাদের সর্বোচ্চ সংখ্যা কতজন ছিল? 500 জন। আমি বাড়িয়ে বললাম 1000 জন। এবং আমরা জানি যে প্রথমে ট্রাকে করে 100 মানুষ গিয়েছে, যাদেরকে প্ল্যান করে পাঠানো হয়েছে আগুন দেওয়ার জন্য। এবং আমি কালকেই একটা ঘরোয়া আড্ডায় বলছিলাম যে বাংলাদেশে যখন সিটি কর্পোরেশন ওয়াসার পাইপ কাটে, তখন 200 মানুষ আশপাশে দাঁড়িয়ে যায়। তো আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এখন এমন পর্যায়ে চলে গেছে, নীতি এবং শিক্ষার অবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে, যখন আপনি একটা ধ্বংসাত্মক কাজ শুরু করবেন, আরো অনেক মানুষ সেখানে যুক্ত হয়ে যায়। বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি। ডেইলি স্টার প্রথম আলোতে আগুন দিয়েছে 1000। হাদির জানাজায় আমি ধরে নিলাম যে লক্ষাধিক মানুষ গিয়েছে। আমি ধরে নিই বঙ্গবন্ধু ধানমন্ডি 32 যখন আক্রমণ হয়েছে, সেখানে 5000 মানুষ গিয়েছে, 17,50,00,000 মানুষ যায়নি। সো কি হচ্ছে দেশে যে মাত্র 1000 বা 2000 বা 5000 বা 10,000 মানুষকে মোকাবেলা করার জন্য স্বাধীনতার পক্ষের বাকি মানুষরা নামছে না? এটা একটু মনে রাখা দরকার। আমি স্পষ্টভাবে মনে করি পার্থক্যটা হচ্ছে পুলিশ এবং সেনাবাহিনীর অস্ত্র। মুক্তিযুদ্ধের পক্ষ এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের মধ্যে যে শক্তিটা দাঁড়িয়ে আছে, আপনি যদি আজকে পুলিশ এবং সেনাবাহিনীকে নিষ্ক্রিয় করে দেন এবং আপনি তাদেরকে বলেন যে তোমরা কোনো পক্ষাবলম্বন করবে না, তাহলে আমি নিশ্চিত যে আমাদের তৃণমূলের কর্মীরা দাঁড়িয়ে যে স্বাধীনতার বিপক্ষে শক্তি, তাদেরকে আর নিষ্ক্রিয় করতে তাদের 7 দিনও লাগবে না। এটা আমাদের মনে রাখা দরকার। আমি জাস্ট তৃণমূলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করার জন্য বলছি। এরকম ঘটনা আমরা আগেও দেখেছি, 2006-ও দেখেছি, 7-এও দেখেছি, যে আমাদের সামরিক বাহিনী, আমাদের পুলিশ, তারা অস্ত্রের মুখে -2 করে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করেছে বাংলাদেশকে, কিন্তু একটা পর্যায়ে সেই ঘটনাটা চলমান থাকে না। বাংলাদেশের এখন যে অবস্থা, সেটা একটু সময় লাগবে, কিন্তু সেটা এমন অবস্থায় থাকবে না। এখন যেই আগুন লাগানোর ঘটনা ঘটছে, বোমাবাজি ঘটনা ঘটছে, সংখ্যালঘুদের আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, তার মানে এই না যে বাংলাদেশ পুরোপুরি উগ্র মৌলবাদী জঙ্গিদের হাতে চলে গেছে। এটা দিয়ে আমি শুরু করতে চাই যে অস্ত্র না থাকলে এই ঘটনাটা থাকবে না। আমাদের মনে করার কোনো দরকার নেই যে বাংলাদেশ একদম জঙ্গিদের দখলে চলে গেছে। এটি প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট যেটা একটু বলি, সেটা হচ্ছে আমি খুব অবাকভাবে দেখছি আমাদের যারা সুশীল এবং এখনকার সময়ের যারা বুদ্ধিজীবী, তারা নানা জায়গায় বলছে দেশের এই কঠিন অবস্থায় আমাদের এখন সবচেয়ে জরুরি একটা সাধারণ নির্বাচন, এবং ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে ভোটে যেই আসুক না কেন আমরা তাদেরকে স্বাগত জানাই, সেটা বিএনপি হোক, জামাত ইসলামী হোক। প্রথমে আমাদের দরকার একটি সাংবিধানিক সরকার। আমি খুব বিস্মিত হয়ে দেখি যে দেশে 40% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে, যে দেশের 20% মানুষ বুদ্ধিবৃত্তিক এবং উন্নয়ন কাজের উপরে ভিত্তি করে ভোট দেয়, সেই 60% মানুষকে বাদ দিয়ে শুধুমাত্র 40% মানুষ, অর্থাৎ 8 কোটিরও কম মানুষ, যাদের মধ্যে ভোটার হয়তো 5 কোটি, তাদেরকে দিয়ে নির্বাচন হবে, এবং সেই নির্বাচনে হয় বিএনপি আসবে অথবা জামাতে ইসলামী আসবে, এবং তাতে করে দেশ আবার সোনার বাংলা হয়ে যাবে। এই যে প্রপাগান্ডাটা, আমি সেটার প্রতিবাদ জানাই। মানে আপনি যে কথাটি বললেন, আমি সেদিকেই যাচ্ছি যে কিভাবে আপনি আওয়ামী লীগকে বাদ দিয়ে এবং মুক্তবুদ্ধির চর্চা করে এমন আরো 20%, মোট 60% মানুষ বা 60% ভোটারকে বাদ দিয়ে একটা সাধারণ নির্বাচন হলে দেশ সুষ্ঠু হবে, দেশের পরিস্থিতি উন্নতি হবে, সেটি বিশ্বাস করেন। সেটাও মেটিকুলাস ডিজাইনের একটি অংশ, আপনি তাদেরকে বাদ দিয়ে বলছেন। 3 হচ্ছে যে কথাটি সূত্রপাত সুলতানা আপা আপনি করেছেন, সেটা হচ্ছে ডেইলি স্টার এবং প্রথম আলোতে আগুন না লাগিয়ে, আমি জাস্ট কথার কথা বলছি, আজকে যদি আগুনটা লাগানো হতো জনকণ্ঠ ভবনে, আপনার কি মনে হয় সারা দেশে আমরা যাদেরকে বুদ্ধিজীবী সমাজ বলি সেখানে এত আলোড়ন হতো?
বা সেখানে সাংবাদিকরা ছাদে দাঁড়িয়ে আছে তাদেরকে বাঁচানোর জন্য হেলিকপ্টার পাঠানো, বা সেনাবাহিনী যে জামাত শিবির বা উগ্র মৌলবাদীদের কাছে অনুনয় বিনয় করতে, আমাকে দয়া করে 20 মিনিটের জন্য ঢুকতে দেন, আমি অমুক ব্যক্তিকে বাঁচিয়ে নিয়ে এসে তারপর আপনারা ধ্বংস করেন, এই ঘটনাটি প্রথম আলো এবং ডেইলি স্টার ছাড়া বাংলাদেশের আর কোন মিডিয়া হাউস কি ঘটতো কিনা, এই প্রশ্নটি আমাদের করা অত্যন্ত জরুরি। তার মানে হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারে আক্রমণটা আমরা গত 15 মাস ধরে যে কথাগুলো বলছি, যে আমরা ছোটকাল থেকে বড় হবার সময় শুনে এসেছি যে প্রথমে মারা হবে ইহুদিদের, তারপরে মারা হবে বৌদ্ধদের, তারপরে মারা হবে হিন্দুদের, তারপরে মারা হবে শিয়াদের, তারপরে হচ্ছে নিজের ঘরের মধ্যে মারামারি করা শুরু হবে। তো এখন ডেইলি স্টার প্রথম আলোতে যখন হামলা হলো, তখন কিছু সুশীল বুদ্ধিজীবী গুলশান বনানী বারৈধারা ধানমন্ডির মানুষদের মধ্যে একটা হঠাৎ করে তারা একটা ধাক্কা খেলেন, আরে আমরাও আক্রান্ত হতে পারি, তাহলে আক্রান্ত শুধুমাত্র গরিব দুঃখী এবং আওয়ামী লীগের লোকজন হবে না। তারপরে যখন ছায়ানটে আক্রমণ হলো, তখন আরেকটা গ্রুপ আক্রান্ত হলো, কারণ ছায়ানটে যেমন প্রগতিশীল আমরা জানি, শান্তিপূর্ণ মানুষ যারা সংস্কৃতি চর্চা করে, মুক্ত বুদ্ধি চর্চা করে, বাংলাদেশের স্বাধীনতার আদর্শে বিশ্বাসী, তারা যায়। ঠিক একইভাবে আপনি দেখবেন যে বাংলাদেশে এখন কয়েকটা গ্রুপ হয়ে গেছে যারা একটু ধনী সম্প্রদায়ের, ইংলিশ মিডিয়ামে পড়ে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, তাদের ছেলে মেয়েরাও তো সংস্কৃতি মনা, তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলতে পছন্দ করে, আবার ছায়ানটে যে গান শিখতে পছন্দ করে। তারাও একটা ধাক্কা খেলো যে ছায়ানটে আগুন লেগে গেল, এখন তাদের চিন্তা হচ্ছে এরপরে কি আমেরিকান সেন্টার, এরপর কি ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। এই যে একটার পর একটা যাচ্ছে, যেটা আমরা আগে অনুমান করেছিলাম যে শুধুমাত্র আওয়ামী লীগ বা তাদের তথাকথিত ফ্যাসিস্টের আক্রমণ থাকবে না, সেটি দিক নির্দেশনা করে তাহলে তাদের শত্রুটাকে। আপনি যে প্রসঙ্গে এলেন আমি সেই প্রসঙ্গে যাচ্ছি, অর্থাৎ নির্বাচনে এখন যেহেতু আমরা খুব জোরে সোরে শুনতে পাচ্ছি তারেক রহমান দেশে ফিরছেন এবং বিএনপি ক্ষমতায় যেতে পারে, যেটা আমাদের বলা হচ্ছে, আপনি যেটা বলেন আমরা খুবই বিস্মিত হয়ে দেখলাম যে আমিও ডেইলি স্টার প্রথম আলোকে রেসপেক্ট করি, আমি নুরুল কবিরকেও রেসপেক্ট করি তাদের কথাবার্তার, তিনি যে ধরনের কথা বলেন সেজন্য, কিন্তু প্রকাশ্যে যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, এটি যে তারা গতকাল বলে দিলেন মাহফুজ আনাম এবং মতিউর রহমান, এরপরে তাদের আর নিরপেক্ষতার ভাব ধরা সম্ভব হবে কিনা সে প্রশ্নটি থেকে যায়। তার মানে তারা বিএনপিকে এখন তারা ডেসপায়ার্ড হয়ে গেছেন, তাদের ঘরের উপরে আগুন পড়াতে তারা মনে করছেন সম্ভবত তাদের বিএনপিকে না আসতে দেওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে এবং তাদের সাথে যারা আছে তাদের একটা চেষ্টা এখানে আছে। এবং এটি যে মেটিকুলাস ডিজাইনের অংশ, সেটি কিন্তু বিস্মিত হওয়ার কিছু নেই। আমি কালকে আমাকে একজন প্রশ্ন করলেন, আমি আপনাকে একটু বলি যে আমরা সবসময় দেখেছি যে প্রতিটা রাজনৈতিক দল বা প্রতিটা সরকারের একজন নায়ক থাকে না। আপনি যদি এরশাদ আন্দোলনের সময়ের কথা চিন্তা করেন, নূর হোসেন শহীদ হলেন, সেটা একটা বড় ঘটনা সেই সময় ছিল। আমাকে তখন বলা হলো যে এইবার সেরকম কেন হচ্ছে না। আমি বললাম যে আপনাদের কি মনে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্লিন্টন ফাউন্ডেশনের পুরস্কার নিতে যে বললেন যে এই ছেলে মেয়েগুলো এত স্মার্ট, তারা কোনো একক নেতৃত্ব রাখে নাই যাতে ওরা ধরতে না পারে। আপনি এখন গত 15 মাসের ধারাবাহিকতা দেখেন, প্রথম নায়ক আমরা দেখলাম আসিফ, যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন, তিনি সব জায়গায় কথাবার্তা বলছেন, সবাইকে মারধর করবেন, সাকিব আল হাসানকে দেশে ঢুকতে দিবেন না, এবং সেটার পক্ষে কোনো যুক্তি থাকা দরকার নাই যেহেতু সে আওয়ামী লীগের এমপি ছিল। তারপরে আমরা দেখলাম নাহিদ অনেক কথাবার্তা বলছেন, তারপরে আমরা দেখলাম মাহফুজ মেটিকুলাস প্ল্যানের মূল ব্যক্তি হিসেবে আসলেন, আমরা দেখলাম আবু সাইদকে নিয়ে অনেকদিন কথা হলো, আমরা দেখলাম মুগ্ধকে নিয়ে কিছুদিন কথা হলো, আমরা এখন দেখছি হাদিকে নিয়ে কথা হচ্ছে। আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি 2 মাসের মধ্যে আপনি আরেকটা নাম শুনবেন যার কথা আমরা আগে শুনি নাই, হঠাৎ করে তিনি নেতা হিসেবে আবির্ভূত হবেন। সেটা যে মেটিকুলাস ডিজাইনের অংশটাতে বিস্মিত হবার কিছু নেই। আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, যে দেশে রাস্তায় জয় বাংলা স্লোগান দিলে মুহূর্তের মধ্যে পুলিশ আর্মি এসে তাকে গ্রেফতার করে নিয়ে যেতে পারে, সেই সক্ষমতা তাদের আছে, সেখানে হাদির মতো একটা পরিচিত মুখ যে এতদিন ধরে বর্তমান উগ্র মৌলবাদী সরকারকে প্রতিনিধিত্ব করছিল, তাকে দিনে দুপুরে হত্যা করা হলো, 100টা ভিডিও ক্যামেরা ফুটেজ আমরা দেখেছি, তাকে ধরতে এত কষ্ট হচ্ছে কিভাবে? জয় বাংলা স্লোগান দিলে তাকে অ্যারেস্ট করতে কোনো সমস্যা হয় না, অথচ একজন পরিচিত মুখকে হত্যা করে চলে যাওয়ার পরে, এবং তাকে হত্যা করা হলো কখন? যখন তারেক জিয়া এবং বিএনপির বাংলাদেশের ক্ষমতায় বা রাজনীতিতে অংশগ্রহণ করার ঘটনাটি পরিষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি বিএনপি নির্বাচনে, বর্তমান যে নির্বাচন তারা করতে যাচ্ছে, সেখানে যদি তারা যেতে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে শক্তি আছে, আমি অপশক্তি বলবো, আমি দুঃখিত, আসিফ স্যার, সার্জিস নাহিদ, হাসনাত আব্দুল্লাহ বা হাদি যারা ছিলেন, সেই গ্রুপটির কি হবে? বাংলাদেশের মানুষ তাদেরকে চিনে গেছে, তারা যদি ক্ষমতার অংশ না হয়
তাহলে কিন্তু তাদের জন্য বাংলাদেশে থাকা কঠিন হয়ে যাবে। এটা খুবই স্বাভাবিক বিষয়। এখন আপনি যেটা বললেন আমি সেটা মনে করি, এক হচ্ছে এই সহিংসতাগুলো করে বাংলাদেশের নির্বাচনটিকে বানচাল করার একটি চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, যদি নির্বাচন বানচাল করার চেষ্টা নাও করা হয়, তারা ইসলামী উগ্রবাদী যে শক্তিগুলো আছে তাদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করছে। এবং সেটি যদি না হয়, তাহলে তৃতীয় অংশ হচ্ছে বিএনপিকে প্রেসারে রেখে এই যে আসিফ, সার্জিস, নাহিদ, হাসনাত আব্দুল্লাহ যারা আছে, তারা যাতে এই সরকারের, যে সরকারটি আসবে, তাদের অংশ হতে পারে সেটি নিশ্চিত করার একটা চেষ্টা করা হচ্ছে। এতে কোনো সন্দেহ নেই, এবং এটি মেটিকুলাস প্ল্যানের অংশ। এটাতেও কোনো সন্দেহ নেই। এবং যেসব মেটিকুলাস প্ল্যানের অংশ আরো আছে সামনে, সেটি আস্তে আস্তে উন্মোচিত হবে, যেটি এখন আমরা জানি না। সুমি খান, এই যে প্রকাশ্য এরকম করে আমরা মানে গণমাধ্যম মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে যাচ্ছে, এর আগেও 5ই আগস্টের আগেও এই মেটিকুলাস ডিজাইন ছিল, দীর্ঘদিন ধরে ছিল, এবং যারা আজকে তীব্র প্রতিবাদ করছে তারাই সেই মেটিকুলাস প্রথম অংশে ছিল। এখন দ্বিতীয় অংশ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো কিন্তু তারাও কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে যেই ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছেন সেটি তাদেরকে গিলে খাবে? ধন্যবাদ সুলতানা, একেবারে আপনি যথার্থ বললেন। কারণ কালসাপকে আপনি পুষবেন, সে কালসাপ আপনাকে ছোবল দেবে না, সে তো হয় না। বেহুলা লক্ষিন্দরের সেই শয্যাতেও কালসাপ কিন্তু দংশন করেছিল। তো সুতরাং তারা শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারেননি যে শেখ হাসিনা তাদেরকে নম্রতার সাথে, হ্যাঁ উনি অনেক সময় রুড ভয়েসে কথা বলেছেন, কিন্তু সেগুলো বলারও তো কারণ ছিল। তাকে তো তার পুরো পরিবারকে এক রাতে হত্যা করা হলো, তার বাবা যিনি দেশ দিয়েছেন এবং এই দেশের প্রতিষ্ঠাতা যিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই যে ধারাবাহিকতাতে সুলতানা আপনি যেটা বললেন, তারা ভীত কেন বলুন তো? কারণ হচ্ছে তাদের দ্বারা, এই 3 জনের নাম যদি বলেন আর তার সঙ্গে সঙ্গে যাদের নাম আপনি বলেছেন, আল জাজিরাতে গিয়ে বিকৃত ইতিহাস প্রচার করা এবং গিয়ে গাজাতে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে নাটক করা, এগুলো সাজে না। এগুলো এই ধরনের শহীদুলদের মতো তারা যারা বড় বড় বাণী দেন, তাদের যে সিন্ডিকেটের যে হঠকারিতা, বাংলাদেশের ওপর থেকে নিচে সবগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। কেউ তাদেরকে নম করছে, সালাম সালাম করছে, সব জেনেও না জেনার ভান করে, জেনেও জানছে না মতো করে, বা কোনো কারণে তারা যে কৃতজ্ঞ হতে, আত্মঘাতী হতে, যাদের গৌরব, আত্মঘাতী হয়ে নিজের পরবর্তী প্রজন্মের কথা ভাবেন না, দেশের কথা ভাবেন না, একটি নিরাপত্তার এবং দেশের নিরাপত্তার কথা ভাবেন না, দেশের শিল্প বাণিজ্য, ভবিষ্যৎ, পাসপোর্টের যে মান, সবকিছু ধ্বংস করে নিজেদের বিশ্বের যে আজকে আপনি প্রবাসী, আমি উদ্বাস্তু, এরকম যারা বাইরে বাইরে আছেন, আমাদের অনেক সাংবাদিক ভাসমান যারা বাইরে আছেন, তারা আজকে কি পরিচয়ে, কোন পরিচয়ে আছে? আজকে ডেনমার্কে বাংলাদেশ এবং পাকিস্তানি ছাত্রদেরকে কোথায় নামিয়ে দিল, বের করে দিচ্ছে। ইউরোপের 9টি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান এবং বাংলাদেশে, এটা সময় টেলিভিশনে নিউজ প্রচার করেছে, অনেকগুলো টিভিতে। তাহলে এই যে গণমাধ্যমের ভূমিকা তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি, সেই গণমাধ্যমে যারা কাজ করেছে তাদের অনেকের কাছে, সেদিন আমাদের যে আমি আপনার লাইভে ছিলাম, আমাকে আপনি একরকম ঘুম থেকে উঠেই আপনার লাইভে এনেছিলেন, এবং সেদিন আপনার আর আমার যে রক্তক্ষরণ, যে বেদনা আমাদের সহকর্মীদের জন্য, তারা কি তাদের পরিবার ক্ষমা করবে না? তো যে ভীত তারা, তাদের ফ্রাঙ্কেনস্টাইন শুধু না, তাদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইন কেবল নয়, তাদের তো দায়বদ্ধতা, গণমাধ্যমের যে গণমাধ্যম তারা বাণিজ্যে পরিণত করেছে। একটা মানুষ বেঁচে থাকতে কত হাজার কোটি টাকা লাগে আমি জানি না, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যা করছেন। আজকে আপনার নুরুল কবিরের যে উনি নিউ এজের আপনার এডিটর ছিলেন, এক্সিকিউটিভ এডিটর ছিলেন তারিক হাসান, যে তারিক হাসানের বাবা
কেম আসান ছিলেন, তার ডিকশনারি, সে ব্রিটিশ পিরিয়ড এত বড় ডিকশনারি এখনো নিউজে বোধহয় আছে, তিনি পুরোটা নিজেকে নিবেদিত করেছিলেন অকাল প্রয়াত। সেই পত্রিকাটা যারা তৈরি করেছে, যারা সেই পত্রিকার জন্য জীবন দিয়েছে, তারা কি কখনো নিজেদেরকে বিক্রি করেছে? তারা কি পণ্যে পরিণত করেছে? সংবাদকে করেনি, কিন্তু নুরুল কবির পণ্যে পরিণত করেছেন। যখন সেই সেই ওখানকার এক সহকর্মীর কাছে আমি শুনেছিলাম, যখন বিবিসি জরিপে সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছে বঙ্গবন্ধু, নুরুল কবির সেই সংবাদ প্রকাশ করতে দিচ্ছিলেন না কোনোভাবে। যখন একেবারে পারছেন না, এইটুকু করে বঙ্গবন্ধুর নামই তারা শুনতে পারেন না। এতটা আমি লজ্জিত হই ভাবতে যে বাংলাদেশকেই তারা ওন করেন না। সে বাংলাদেশে তারা কি সাংবাদিকদের লালন করবেন, কি সাংবাদিকতা তারা আগামীতে এগিয়ে নেবেন, যারা ধ্বংস করেছেন এক অর্থে। এবং এই কারণে তারা আজকে ভীত, কারণ তাদের বিবেক নেই, তারা বিবেকহীন, তারা জানে তারা কি কি সর্বনাশ করেছেন। আরেকটি তথ্য আমি বলি যে আমার সঙ্গে যিনি বক্তা আছে ডক্টর শামীম আহমেদ বলছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, সেটা কিন্তু 5ই আগস্টেই কিন্তু 65,000 বই সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা কি করছে জঙ্গিরা? সবার আগে লাইব্রেরি পোড়ায়, সবার আগে বুদ্ধিজীবীদের হত্যা করে, সবার আগে ব্লগারদের জবাই করে, সবার আগে সাংবাদিকদের। আমি একটু আগে আমার একটা শোতে আমি একজনকে অতিথি এনেছিলাম, যিনি 71-এর রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, সাংবাদিক ছিলেন, ভারতীয় সাংবাদিক। এখন 47-এর পরে দেশ ছেড়েছিলেন তিনি, ময়মনসিংহের একজন সন্তান, কৃতি সন্তান। তিনি বলছিলেন যে ভারতের 13 জন সাংবাদিক 71 সালে মুক্তিযুদ্ধে নিহত হয়েছিলেন পাকিস্তানিদের হামলায়, পাকিস্তানি সেনার হামলায়। আমরা কজন সেটা জানি। এই যে এতগুলো মানুষের আত্মদান, আমরা সেটাকে কোথাও স্মৃতিস্তম্ভ নেই। কেন তাদের অবদান গোপন রাখা হয়েছে, যেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে প্রতিটা মানুষের অবদান রাখে, কিন্তু এখানেই জঙ্গিরা সুযোগ পেয়েছে। ধন্যবাদ সুলতানা। ডক্টর শামীম আহমেদ, ধরেন এই মিডিয়া গোষ্ঠী, হ্যাঁ, বা এই তথাকথিত সুশীল গোষ্ঠী, হ্যাঁ, তাদের একটা জোট আছে দীর্ঘদিন ধরেই। 1/11-এর সময় থেকে আমরা তাদেরকে দেখেছি, তারা অগণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। নুরুল কবির অবশ্য 1/11-এর সময় সেনাবাহিনীর প্রতি খুব সমর্থক ছিলেন তা নয়, কিন্তু এই গোষ্ঠীটাকে আমরা মানে প্রথম ডেইলি স্টার তো একদমই ওপেনলি 1/11-এর সরকারকে সমর্থন দিয়েছিলেন, অনেক বিতর্কিত করেছেন নিজেদেরকে। সেই আলোচনায় যেতে চাচ্ছি না। তারা কি মনে করছে এরকম প্রকাশ্য বিএনপিকে সমর্থন দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন? 1 নম্বর। 2 নম্বর, এই যে তারা এই গোষ্ঠীটি, আমি জানি যে আমাদের সমাজে, আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেন। তো তারা এই প্রভাবক গোষ্ঠীর সমর্থন নিয়ে বিএনপি কি সত্যি লাভবান হতে পারবে? দুটো পার্সপেক্টিভ। ধন্যবাদ সুলতানা রহমান আপা। আমি আপনার এই প্রসঙ্গে আসছি, একটা জিনিস একটু বলে নেই। আপনি আপনার বক্তব্যের শুরুতে নুরুল কবিরের সাক্ষাৎকারটির অনেক রেফারেন্স দিয়েছেন। সেখানে এক পর্যায়ে নুরুল কবির বলেছিলেন যে তিনি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছেন, যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচন করতে চাচ্ছে না, তাদের ছাড়া নির্বাচন হবে না, সো নির্বাচন হওয়ার দরকার নেই, এবং জামাত হচ্ছে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন। এই বক্তব্যটি আমার অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে। এবং এই বক্তব্যটি আমরা গত 15 মাস ধরে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগকে একত্র করার যে অপচেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা এবং তার যে মাস্টার মাইন্ড আছে তাদের মধ্যে দেখেছি যে এই দুটোই, আপনি যখনই জামাতে ইসলামকে ক্ষমা চাইতে বলবেন তখন তারা বলবে যে আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে। আমার মনে হয় এটি একটা খুবই উদ্বেগজনক বিষয়, এবং আমাদের যে কোনো আলোচনাতেই কয়েকটি প্রসঙ্গ আনতে হবে। প্রথমত হচ্ছে জামাত এবং আওয়ামী লীগকে এক করার যে চেষ্টা, একটা হচ্ছে বাংলাদেশ সৃষ্টি করার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, আরেকটা দল হচ্ছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখানে একটা তথ্য আমি সবসময় দিই, আপনি 1970 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল পাকিস্তানে, সেখানে যদি দেখেন, এখানে আমাদের তখনকার পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে 74% চাইতে কিছু বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। প্রায় 25% মানুষ কিন্তু আওয়ামী লীগকে 1970 সালে ভোট দেয় নাই, তারা পাকিস্তান পিপলস পার্টি, ন্যাপ এবং অন্য দলকে ভোট দিয়েছিল। এবং 70 সালের ভোটটা আমরা খুব পরিষ্কারভাবে জানি যে স্বাধিকারের ভোট, যে বাংলাদেশ স্বাধীন হবে নাকি হবে না সেই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন ছিল।
এই যে 1970 সালে 25% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দেয়নি, তারাই 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং তারাই ফুলে ফেপে বেড়ে আজকের পর্যায়ে এসছে। এখন সেই দলকে এবং আওয়ামী লীগকে যদি আপনি এক করার চেষ্টা করেন এটি বলে যে আওয়ামী লীগও নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে এবং জামাতও নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, সেটাকে আমি অত্যন্ত আপত্তিকর মনে করি এবং বিশেষত নুরুল কবিরের মতো একজন সম্পাদক যিনি মোটামুটি একটা মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন, যিনি প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগার পরে সেখানে যে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তারপরে যখন তিনি এই বক্তব্যটি দেন সেটা অত্যন্ত আপত্তিকর। আওয়ামী লীগ এবং জামাতের নির্বাচন পেছানোর মধ্যে আমি কোনো মিল পাই না এবং আমি এই কথাটা বারবার বলবো যে কোনো আলোচনা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা বিএনপিকে সরিয়ে জামাতকে আনতে যাচ্ছে কিনা। আমি যেটি প্রথমে বলে নিতে চাই যে এদের দুজনের মধ্যে যেই আসুক সেটি বাংলাদেশের জন্য খবর নয়। এটা হচ্ছে প্রথম কথা। কারণ বাংলাদেশের মানুষ, আমি আরেকটা লেখায় লিখেছি, হয়তো 2024 সালের জুলাই মাসে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, আমি মনে করি এখন সেই জনপ্রিয়তা তার চেয়ে 20% বেশি। 2008 সালের জাতীয় নির্বাচনের পরে আওয়ামী লীগ এত জনপ্রিয় কখনো ছিল না। সো আপনি সবচেয়ে জনপ্রিয় দলটিকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে নির্বাচন করে বাংলাদেশকে সামনের দিকে এগোনোর যে চেষ্টা করবেন, এই ধরনের প্রোপাগান্ডা যদি চালান এবং দুটি দলকে যদি একসাথে তুলনা করেন, এর বিচার করতে হবে ওর বিচার করতে হবে, সেটি আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমি একটু বলি, আপনারা দুজনেই সাংবাদিকতা করেছেন, আপনারা জানবেন নোয়াম চমস্কির একটা বই আছে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মাস মিডিয়া। এইটি নিয়ে টরন্টোতে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, এটা কিভাবে কাজ করে। না, আমি এখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কিভাবে কাজ করে। আপনি দেখেন, আস্তে আস্তে আমাদের সমস্ত আলোচনা থেকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযোদ্ধা, যারা আসল বুদ্ধিজীবী, যারা আওয়ামী লীগ করেন, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। আমাদেরকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে সামনের দিনে এমন একটি বাংলাদেশ সম্ভব যেখানে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, ইনকিলাব মঞ্চ থাকবে। এটি সম্ভব না। বাংলাদেশ যদি বাংলাদেশ হিসেবে এক্সিস্ট করতে চায়, সেখানে আওয়ামী লীগকে লাগবে। এই আলোচনাটা আমাদেরকে বারবার করতে হবে যে আমরা এখন যে আলোচনা করছি বিএনপি এবং জামাতের মধ্যে কে আসবে, সে আলোচনা আমরা অবশ্যই করব। বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সার্ভাইভ করবে না। এটি না হলে আমরা খুব খুশি হতাম। 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগের সরকার থেকে চলে যেতে হলো, আমরা সবসময় শুনে এসেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে জোর করে তাদের নিজেদের মধ্যে রেখেছে, বঙ্গবন্ধুকে তারা আঁকড়ে ধরেছে। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, সম্ভবত এইবার মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পাবে। বিএনপি এবং অন্যান্য জাতীয় পার্টি, অন্যান্য প্রগতিশীল দলগুলো মুক্তিযুদ্ধকে ওন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে ঘোষণা করবেন। সুতরাং আওয়ামী লীগের রাহুমুক্ত হয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সবার হবেন। সেটি তো হলো না। তারা তো নিতে পারলেন না। যে অভিযোগ তারা আমাদের নামে গত 15-20 বছর ধরে করে আসছেন, আমরা আঁকড়ে আছি। 5ই আগস্টের পরে পরিষ্কার হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধানকে সুরক্ষা করার কেউ নাই। এই জিনিসটা আমাদেরকে বলতে হবে যে তারা তো এটা করেনি, তারা বরঞ্চ মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক গণতন্ত্র, সেগুলোর বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। আপনি দেখেন, হাদির জানাজার পরে তার পাশে হচ্ছে সংসদ ভবন। সংসদ ভবন ইতিমধ্যে আক্রান্ত হয়েছে। শিমুয়া খান আপা যেমন বললেন যে ইন্দিরা গান্ধী কালচার সেন্টার প্রথমে আক্রান্ত হয়েছে, সংসদ ভবন আবার আক্রান্ত হবে আমরা জানি। সংসদ ভবন প্রতিরক্ষা দেওয়ার জন্য কোনো সেনা সদস্য, পুলিশ কোনো চেষ্টাই করবো না। তার মানে কি, বাংলাদেশের সংবিধানকে ওরা মনে করে এটা আওয়ামী লীগের, বাংলাদেশের সংসদকে মনে করে ওরা আওয়ামী লীগের, বাংলাদেশের সংস্কৃতিকে মনে করে ওরা আওয়ামী লীগের। সুতরাং এই জিনিসগুলোকে রক্ষা করার, প্রতিরক্ষা করার, ঠেকিয়ে রাখার কোনো চেষ্টা বর্তমান সরকার এবং তাদের যে বাহিনীগুলো আছে তারা কোনো চেষ্টাই করছে না। আপনি ধানমন্ডি 32-এ আগুন লাগিয়ে দিবেন, ভেঙে গুড়িয়ে দিবেন, সেটি প্রতিরক্ষার জন্য কেউ যাবে না। ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন দেওয়ার আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি সেই ঘরানার আওয়ামী সমর্থক, যারা মনে করি শত্রু যত বড়ই হোক তাদেরকে 72-এর সংবিধান এবং বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে হবে। গুলি করে, বোমা মেরে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার পক্ষপাতী আমি নেই। কিন্তু আপনি বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি 4 ঘন্টা ধরে ভাঙার প্রস্তুতি নেওয়া হলো, প্যারিস থেকে, নিউ ইয়র্ক থেকে ফোন দিয়ে বলা হলো বুলডোজার পাঠানো হচ্ছে, সেটা আপনি ঠেকাবেন না। কিন্তু এখানে হঠাৎ করে আপনি একজনকে জানলেন যে ছাদের মধ্যে 26 জন আছে, তার মধ্যে একজন যিনি হচ্ছে ওই আওয়ামী লীগের পতনের সময় বড় ভূমিকা রেখেছে, তাকে বের করার জন্য আপনি লোক পাঠাবেন। এই ষড়যন্ত্রগুলো আমাদেরকে পরিষ্কার করে বুঝতে হবে। এখন
আগামী যে নির্বাচনের কথা আমরা বারবার বলছি আর কি, যে বিএনপি, এবং আমি জানি না যে এই ঘটনার পরিক্রমায় বিএনপি যদি নির্বাচন করে এবং বিএনপিকে যদি আদতে নির্বাচন করতে দেওয়া হয়, সেই বিএনপি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনো উন্নয়নের চিহ্ন রাখতে পারবে কিনা। প্রথমত, বিএনপি এককভাবে ক্ষমতা আসবে এটা আমি বিশ্বাস করি না। আমরা যে ডিপ স্টেটের কথা অনেকবার বলেছি, এখন একটু কম করে বলছি, তারা বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দিতে চাওয়ার কথা নয়। কারণ এনসিপি, ইনকিলাব মঞ্চ, হেফাজত, তাদেরকে তো তৈরি তাদেরই করা, এবং তারাই তাদের স্বার্থ রক্ষা করবে। সো বিএনপি ক্রমাগত চাপে থাকবে এই যে আসিফ, সার্জিস, নাহিদ, আবুল হাসনাত, এদের কথা শুনে পরিচালিত হবার। সুতরাং বিএনপির যে অংশটুকু গণতান্ত্রিক, সে অংশটুকু কতটুকু সক্রিয় ভূমিকা রাখবে আমি জানি না। আমি একটা উদাহরণ দিই, একজনের নাম বলি আমি, রুমিন ফারহানা। আমি তার খুব বড় ফ্যান এমনও বলছি না, কিন্তু আমি যেটা বলছি, গত 10 বছর আমরা ক্রমাগত রুমিন ফারহানাকে টিভিতে আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখেছি, টকশোতে কথা বলতে দেখেছি। কিন্তু 5ই আগস্টের পরে রুমিন ফারহানা যেহেতু কিছু ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, কিছু ক্ষেত্রে এইসব অন্যায্য অবস্থার কথা বলেছেন, তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয় নাই। সুতরাং যে বিএনপি আসবে, সে বিএনপি আসবে। রহমানকে তো দিয়েছে, জি, ফজলুর রহমানকে তো দিয়েছেন। ফজলুর রহমানকে দিয়েছেন, সেটা নিয়ে তো আমরা কথা বলছি যে তাকে দেওয়া হয়েছে, তিনি আসলে কেন কথা বলছেন বা কি কথা বলছেন। আমরা আবার আওয়ামী লীগের একজন আইনজীবীর কথাও আমি অনেক ক্ষেত্রে নাম অ্যাভয়েড করি, যে তারা কিছু ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছেন, কিন্তু সেগুলো আবার আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তিনি লড়াই করতে চেয়েছিলেন আদালতে, সেটিকে আসলে আওয়ামী লীগের পক্ষে যাওয়ার মতো একটা ব্যাপার। এই ক্যাঙ্গারু কোর্টে কেউ যদি শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করতে চায়, সেটা কিভাবে আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করে আর কি। তো এই প্রশ্নগুলো থেকে যায়, যে যা বিএনপি আসছে, সেটা কি আসলে বিএনপি আসবে নাকি জামাতের দলে বিএনপি আসবে, অথবা বিএনপিকে যদি ঠেকানো যায়, তাহলে যেই জামাত ইসলামী আসবে, ইনকিলাব মঞ্চ, এনসিপি দেরকে নিয়ে, তারা তো বাংলাদেশের স্বার্থ রক্ষা করার কোনো প্রশ্ন আমরা দেখতে পাই না। আমি জানি না আমি আপনার প্রশ্ন উত্তর দিয়েছি কিনা, আপনি যদি সুবিধাকেও করতেছে সুমি খান, যে এই 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 কথিত সুশীল গোষ্ঠী যারা সরকারের কট্টর সমালোচক, তারা এখন বিএনপির কাছে আশ্রয় চাইছে হয়তো, কিংবা মেটিকুলাস ডিজাইনে গেছে। তো তারা কি বিএনপি ক্ষমতায় আসলে তারা রেহাই পাবেন, আর বিএনপি কি তাদের সমর্থন নিয়ে লাভবান হবে? ধন্যবাদ সুলতানা রহমান। এই আমার কাছে, আমার অভিজ্ঞতায় এবং তাদেরকে আমি যতটুকু দেখতে পাচ্ছি এ পর্যন্ত, তাদের যে অবস্থান, বিএনপি তো আসলে ক্ষমতায় আসবার কোনো সম্ভাবনা আমি এখনো দেখতে পাচ্ছি না। কেননা জামাত যেভাবে, আমি বারবার আপনার শোতে বলেছি আর অনেকগুলো শোতে বলেছি, সবগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচনে জামাতের যে নিরঙ্কুশ আধিপত্য প্রতিষ্ঠা করেছে এবং তারা যে দাবি করছে 300 আসনে তাদের প্রার্থী আছে, সেভাবেই জামাত কিন্তু তারা কোমর বেঁধেই মাঠে নেমেছে, যে কারণে বারবার বিএনপির এদেরকে গুলিবিদ্ধ হয়েছে। আজকে এনসিপির একজন গুলিবিদ্ধ হয়েছে। হ্যাঁ, এই বিষয়গুলোতে আপনি দেখবেন চট্টগ্রামে সাজ্জাদ খান নামে শিবিরের এক সন্ত্রাসী, তাকে কিন্তু কারামুক্ত করা হয়েছে। সে যখন নির্বিচারে প্রকাশ্যে, প্রথম আলোতে রিপোর্টগুলো প্রকাশিত হয়েছিল, গুলি করে চাঁদা চাচ্ছে, চাঁদা দিচ্ছে না, সঙ্গে সঙ্গে সে অস্ত্র হাতে প্রকাশ্যে ঘুরছে, কিন্তু ছোট সাজ্জাদ। আর সেই সাজ্জাদ বাইরে এখন এরকম সাজ্জাদ, দেখুন, সাজ্জাদ বলুন বা শিবির ক্যাডার যাদের কথাই বলুন বা খুনি যাদের কথাই বলুন, তারা তো অন্যের পুতুল হয়ে কাজ করছে, অন্যদের নির্দেশের পুতুল হয়ে কাজ করছে, তাদের উপরের স্তরের নেতা যারা, তাদের হয়ে কাজ করছে। হ্যাঁ, তো সুতরাং এদেরকে আপনি দেশের সম্পদ হিসাবে তরুণদেরকে ব্যবহার করা দূরের কথা, আমি যেটা বারবার বলি, আজকের এই তরুণরা তো আগেও ছিল, তারা তো এরকম বিধ্বংসী ছিল না। সুতরাং এই যে বিএনপির যাদেরকেই নমিনেশন দিচ্ছে, যারা ইলেকশন ক্যাম্পেইনে বের হচ্ছে, অনেকেই কিন্তু গুলি করা হয়েছে। চট্টগ্রামেও এরশাদুল্লাহ ভীষণ প্রভাবশালী লোক, চট্টগ্রাম চেম্বারের তিনি ডিরেক্টর ছিলেন, এবং তিনি যে নমিনেশনটা কনফার্মেশন পেয়ে পরদিন বেরিয়েছেন, সাথে সাথে কিন্তু গুলি করা হলো, 5 জন গুলিবিদ্ধ হলো, একজন মারা গেল, অন্যরাও ভালো নেই, তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন। এটা এত কিছু প্রকাশ্যে করবার পরও জামাতকে, আমি জানি না জামাতের আর কিভাবে জামাত ওরা প্রমাণ করবে যে ওরা
কাউকে ওদের পথের কাঁটা মনে করে অন্যদের, জামাত এককভাবে একেবারে একচ্ছত্রভাবে তারা ক্ষমতা নিতে চায় এবং সেটা তারা দেখিয়ে দেবে। এখনো তারা সেটা বোঝাচ্ছে। সুতরাং যতক্ষণ পর্যন্ত, আর ওই যে বলে না যে তারা তো অস্ত্রের ভাষায় কথা বলে, রক কেটে কথা বলে, তারা তো জবাই করে কথা বলে, তারা তো আপনার সঙ্গে আলোচনাতেও বসবে না, তারা তো আপনার সঙ্গে সমঝোতাতেও আসবে না। বিএনপি ভেবেছিল 2001 থেকে 5 70টি সংসদীয় আসন এবং 2টি মন্ত্রিত্ব, যে আগে ছিল কৃষিমন্ত্রী, পরে হলো শিল্পমন্ত্রী, 71-এর ঘাতক মনির রহমান নিজামী, এবং সমাজ কল্যাণ মন্ত্রী হলো আপনার মুজাহিদ। এই যে দুজনকে যেমন দিয়েছিল, তখন এরা ছাগলের 3 নম্বর বাচ্চার অভিনয় করেছিল, কাজ কিন্তু তারা করে দিয়েছে আপাদমস্তক। সেই 10 টাকা অস্ত্রের চোরাচালান থেকে শুরু করে শিল্প মন্ত্রণালয়ের যা যা দরকার তারা সেসব মন্ত্রণালয়ে নিয়েছে, এবং সমাজ কল্যাণেও যা যা দরকার জামাত কিন্তু সব করেছে, তৃণমূল পর্যন্ত জামাতিকরণ সেগুলো কিন্তু 2001 থেকে 5 তারা করে ফেলেছে, যা পরবর্তী 15 বছরে, 16 বছরে বা 18 বছরে যত বছর পার হয়েছে, এখন যদি 20 বছর ধরুন, আজকে 25-এ এসে, সেই কিন্তু কিচ্ছু বদল হয়নি। সর্বশেষ দীপুমণিকে সমাজ কল্যাণ মন্ত্রী করা হয়েছিল, তিনি তো সময়ই পাননি। তার আগেও যারা ছিলেন তারা কিন্তু জামাতের যে ছক, জামাত যেটা করে দিয়েছে, আমরা যারা সচিবালয় অ্যাসাইনমেন্ট করেছি, আমরা যারা দেখেছি ওদের বিভিন্ন কর্মকাণ্ড, আমরা দেখেছি সেসব থেকে কিন্তু সরেনি। যে মসজিদ সবার আগে মসজিদ করে দিতে হবে, মাদ্রাসা করে দিতে হবে, অবশ্যই মসজিদ মাদ্রাসা করবেন। মসজিদ মাদ্রাসা যেখানে আছে সেখানে আরেকটা করবেন, নাকি যেটা আছে সেটাকে, তার কি অবকাঠামোগত সংকট আছে সেটাকে করবেন? হাসপাতাল একটার উপর একটা করবেন, হাসপাতালের অবকাঠামো প্রতিষ্ঠা করবেন, এগুলো তুলেছি আমি এই সূত্রে, এটাই প্রমাণ করতে। এটাই আমার প্রমাণ করার কিছু না, আমি একজন সাংবাদিক, এটা আমি রেফারেন্স হিসাবে আনছি। কারণ জামাতের জায়গা থেকে উপর থেকে নিচে যা যা দরকার, একেবারে শীর্ষ, তার যদি রাষ্ট্রপতি হতে ইচ্ছা করে জামাতের আমিরের, অথবা প্রধানমন্ত্রী হতে ইচ্ছা করে, সে সেটা হইয়ে দেখিয়ে দিবে। সেই জায়গায় তারা বদ্ধপরিকর। এখন আপনার কি মনে হয় ডক্টর শামীম আহমেদ, সম্ভাবনা আমি এখনো দেখতে পাচ্ছি না? এই জন্যই মির্জা ফখরুল বলেছেন সবাইকে ঐক্যবদ্ধ হতে। তারা বুঝতে পেরেছে যে তারা আসলে জামাত কখনো ওদের কথা শুনবে না। শামীম আহমেদ, আপনিও কি একমত নাকি যে যেই ছকে এখন অগ্রসর হচ্ছে এই সুশীল সমাজ, এখন বিএনপি কে পুরোপুরি সমর্থন দিলেও বিএনপি কে ঘুরে দাঁড়াতে পারবে, কিংবা জামাত ভবিষ্যতে যা করতে চাচ্ছে সেখান থেকে তাদের কি ধরনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়া দরকার, সেই ব্যাপারে তাদের হোমওয়ার্ক আছে কিনা? আমার মনে হয় যে আপনি যে কথাটা বললেন, যে আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে মূলত জামাত এবং উগ্রবাদী মৌলবাদী ইসলামী শক্তির যেই উদ্দেশ্য বাস্তবায়ন করা দরকার সেটিতে কোনো বাধা আসবে না বলেই তারা বিএনপির পক্ষে কথা বলছে। সুমি খান যেটি 2001 থেকে 2006 সালে বিএনপির যে সরকার ছিল সে সময় আমরা দেখেছি, তখন তো বিএনপি আজকের চেয়ে অনেক শক্তিশালী ছিল, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে, তাদের তখন নেতৃত্বে এবং মন্ত্রিত্বে অনেক শক্তিশালী মানুষ ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল, তখন জামাত করার সেটা নিয়েছে আমরা জানি। সুতরাং এখন তো সেই বিএনপি নেই। এখনকার বিএনপি আপনি দেখেন, নেতার বাড়িতে আগুন জ্বালিয়ে 3 বছরের শিশুকে পুড়িয়ে দেওয়া হচ্ছে। বিএনপির দিক থেকে আপনি কি কোনো শক্ত প্রতিবাদ দেখতে পাচ্ছেন? তারা কি রাস্তায় নেমে সেটার প্রতিবাদ করছে না তো। তো বিএনপি আসলে জামাতের প্রপাগান্ডা বাস্তবায়িত হতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। জামাতে ইসলামী, এবং আমি বারবার ইনকিলাব মঞ্চ বা এনসিপির কথা বলছি না, কারণ আমি মনে করি তারা হচ্ছে জামাতের বি বা সি টিম, সো তারা একই। সো যে বিএনপি আসলে এদের কোনো ক্ষতি হবে না সেটা তারা জানে যে জামাত ইসলাম এককভাবে সরকারে আসলে তাদের যেই উদ্দেশ্যগুলো পূরণ করা সম্ভব তার 80% বিএনপি ক্ষমতা আসলে পূরণ করা সম্ভব। সেজন্য এটি নিয়ে তারা খুব বেশি চিন্তিত নয়, এটি নিয়ে তারা করতে পারে। আমি একটা তথ্য দিই আপনাদেরকে, মানে জামাত কত গভীরভাবে চিন্তা করে আপনারা আমার চাইতে ভালো জানবেন, আপনারা এই বিষয়ে কাজ করেছেন। আমি মূলত একজন অর্থনীতিবিদ এবং জনস্বাস্থ্য নিয়ে কাজ করি, কিন্তু গত 15 মাস আপনারা যদি খবর নিয়ে দেখেন,
জামাত কাজ করেছে প্রিসাইডিং অফিসার কারা হবে আগামী নির্বাচনে সেটি নির্বাচিত করে, এবং আমার কাছে তথ্য আছে প্রায় 6,500 কর্মকর্তা বিভিন্ন ব্যাংকে সহ প্রতিষ্ঠানে তারা নিয়োগ দিয়েছে, যারা ফেব্রুয়ারির নির্বাচন যদি হয় সেখানে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করবেন। এর বাইরে আরো 20,000 আগে থেকে সিলেক্ট করা ছিল নতুন নিয়োগের আগে। তার মানে যদি 40 বা 45,000 প্রিসাইডিং অফিসার কাজ করে নির্বাচনে, তার মধ্যে অর্ধেকের বেশি জামাত অলরেডি ঠিক করে রেখেছে। এবং আপনি কি মনে করেন যে ফেব্রুয়ারি নির্বাচন সুষ্ঠু হবে? 40% আওয়ামী লীগের প্রতিনিধিত্ব ছাড়া 20% সুশীল বুদ্ধিজীবী এবং স্বাধীনভাবে চিন্তা করতে পারে যারা কেন্দ্রে যাওয়ার কোনো কারণ নেই, তাদের ছাড়া যে নির্বাচন হবে সেটি সুষ্ঠু হবে এটা ভাবার কোনো কারণ নেই। তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং ইলেকশন ম্যানুফ্যাকচারিং করার, ইলেকশন ম্যানিপুলেশন করার যে প্রক্রিয়াগুলো হচ্ছে সেগুলোই তো আমাদের চোখের বাইরে রাখা হচ্ছে, সব আগুন টাগুন দিয়ে। সেই কাজটা তারা করে যাচ্ছে জামাত। কিন্তু তাদের ব্যাকআপ হচ্ছে যে কোনো কারণে যদি জামাত ইসলাম ক্ষমতায় না আসে এবং বিএনপিকে ক্ষমতায় আনা হয়, তাদের উদ্দেশ্যে কোনো ঘাটতি হবে না। তারা ডিপ স্টেটের সমর্থনে, বিদেশি শক্তিগুলোর সমর্থনে যা যা করতে চায় সেগুলো সব করতে পারবে। এখানে আরেকটু বলি সুলতান আপা, আমরা যেটা শুনছি যে বিএনপি, এখন আপনি এটা প্রায় শুনবেন যে ভাই জামাতের চাইতে বিএনপি ভালো, বিএনপি আসুক, তাই না? এই কথাটা কিন্তু আপনি অনেক জায়গায় শুনবেন। আমার সাথে যাদের কথা হয় তারা আমাকে বলছে ভাই আপাতত কিছু বললেন না, বিএনপি কে আসতে দেন, একটা গণতান্ত্রিক সরকার অনেক সমর্থন আছে, তারপর আমরা দেখবো বিএনপি পারবে না তখন আওয়ামী লীগ আসতে পারবে। এটা আমি মনে করি এই যে চিন্তাটা সেটা তাদের মাথায় ঢুকানো হয়েছে যে বিএনপি আসলে ভালো। আমি মনে করি না বিএনপি বা জামাত যেই আসুক সেটা দেশের জন্য ভালো হবে। কেন মনে করি না? আমি ছোট্ট দুটি ইতিহাস থেকে উদাহরণ দিই। সেটা হচ্ছে আজকের 54 বছর পরে আমরা চিন্তা করছি 54 বছর পরে বাংলাদেশে এই অবস্থা হলো কেন? বাংলাদেশের মতো একটা দেশে ইসলামী উগ্রবাদ এতটা কেন মাথাচাড়া দিয়ে উঠলো? গত 15 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তাহলে এই অবস্থা, এরা তো তাহলে গত 15 বছরে বাংলাদেশে ছিল, তারা তো পাকিস্তান থেকে আসে নাই বেশিরভাগ। এই অবস্থাটা হয়েছে তো আসলে 75 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে। দুঃখজনক হলো আমাকে বলতে হচ্ছে জিয়া রহমান মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তিনি তো সেই হত্যাকারীদেরকে প্রতিষ্ঠিত করেছেন, জামাত ইসলামকে মানুষের রাজনীতি করতে দিয়েছেন, এবং সেই ধারাবাহিকতা বজায় ছিল দীর্ঘদিন ধরে। আরেকটা কথা আমাকে বলতে হচ্ছে, আমরা আমাদের সুশীল সমাজকে, মাহবুজ আলম সাহেবকে, মতিউর রহমানকে যে ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর কথা বলতে দেখছি, তিনি তো আমাদের নির্বাচিত প্রধানমন্ত্রীকে হত্যা করার চেষ্টা করে সর্বোচ্চ আদালত থেকে কনভিক্টেড হয়েছেন, এবং একটি অসাংবিধানিক সরকার কোন আইন কানুন না মেনে তাকে মুক্ত করে দিয়েছে। তো আপনি চিন্তা করেন আমরা এখন এমন একটি বিকল্পের কথা চিন্তা করছি যেটা প্রধানমন্ত্রী হতে পারেন একজন কনভিক্টেড ক্রিমিনাল, যার বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রীকে হত্যা করার সবগুলো এভিডেন্স আছে। সুতরাং আমি প্রথমত মনে করছি যে এটি একটি কোয়াসি এক্সপেরিমেন্ট, যে কোনো কারণে যদি জামাত ইসলামী না আসে, বিএনপি আসলে যাতে তাদের পারপাস গুলো সার্ভ হয়। তো আমি মনে করি না গুণগত মানে খুব বেশি পার্থক্য হবে জামাত বা বিএনপি যেই আসুক। এটা মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মুক্তিযুদ্ধকে আঘাত করা, মানুষকে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে, আবার সে আমি নোয়াম চমস্কির বইটাতে যাব, আমাদের মুখ থেকে আওয়ামী লীগকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা, যে আমরা ক্রমাগত কথা বলবো বিএনপি ভালো না, জামাত ভালো, এনসিপি ভালো না, ইনকিলাবাদ মঞ্চ ভালো, যাতে মনে হয় যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ ছাড়াও রাজনীতি করা সম্ভব, দেশ পরিচালনা করা সম্ভব। এটা সম্ভব না, এই কথাটি আমাদের বারবার মনে করতে হবে। জি জি, সুমিকা, আমি শেষ করব। এই যে সরকারপন্থী সুশীলরা তারা এখন যেভাবে করে ঢালাও সমর্থন দিচ্ছেন, এর মধ্য দিয়ে আপনি অবশ্য বলছেন আপনি নির্বাচন হওয়ার কোনো চান্স আপনি দেখছেন না, কিন্তু এই যে একতরফা, ধরেন কথার কথা, একতরফা একটি যেন তেন নির্বাচন হয়ে যদি যায়ও, তাও কি বাংলাদেশের সমস্যার সমাধান হবে? সুলতানা, আপনিও সাংবাদিকতা করেছেন, আমিও সাংবাদিকতা করেছি। আমরা সাংবাদিকরা যতটুকু জানি, নির্বাচন কভার করেছি, তিনটে জাতীয় নির্বাচন আমি সরাসরি কভার করেছি। আমি জানি যে আপনার চারটি, হ্যাঁ আমি জানি যে নির্বাচন তখনই আপনার বৈধতা পায় যখন জনগণের অংশগ্রহণ থাকে। বাংলাদেশ আওয়ামী লীগের মতো প্রাচীনতম একটি জনভিত্তিক, যার বিপুল জনভিত্তি আছে, সেই সংগঠনটিকে নিষিদ্ধ করে এত ভয় আওয়ামী জুজুর ভয় ভিতরে রেখে এই যে মেটিকিউলাস প্ল্যানে সরকার প্রতিষ্ঠা, সেটা তো সাজানো, যেটা জিয়াউর রহমান গণভোট করেছিলেন। হ্যাঁ, গণভোট করে তিনি সেই যে আর্মি একজন সেনা প্রধান থেকে একেবারে রাষ্ট্রপতির পদ দখল করে নেয়া, সেই যে মেটিকুলাস প্ল্যান বাংলাদেশের সংবিধানে
একটি অসাম্প্রদায়িক সংবিধানের মধ্যে বিসমিল্লাহ বসিয়ে দিয়ে যথার্থই ডক্টর শামীম বললেন যে গোলাম আজমকে তার পাকিস্তানি পাসপোর্টের বৈধতা দিয়ে তাকে বাংলাদেশে এনে তাকে জামাত ইসলামকে পুনর্বাসন করেছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জামাতকে নিষিদ্ধ করেছিলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিলেন, যে ধর্ম পবিত্র বিশ্বাস, ধর্ম কখনো ব্যবসা বাণিজ্যের নয়, এবং সেটাকে তারা আরো প্রতিষ্ঠিত করছে। নারীদেরকে গনিমতের মাল আখ্যা দিয়ে নারীদের ধর্ষণ করেছে। আপনি দেখেছেন কালকেও আপনার এনসিপির একজন নারী সদস্য গণধর্ষণের শিকার হয়েছে। সেই জায়গায় নির্বাচন এবং বাংলাদেশের মানুষকে আরো বিপন্নতার দিকে ঠেলে নেয়া, যে ধ্বংসের অতলে তলিয়ে দেওয়ার এই ষড়যন্ত্র এখন যেহেতু যেভাবেই হোক, অন্তর থেকে বলুক আর না বলুক, নিজেরা বিপন্ন জেনেই এখন যেহেতু নুরুল কবির বলুন, শহীদুল বলুন, দ্রিকের এবং মাহফুজানা মতিউর রহমান, তারা যদি একসাথে হয়, সকল মানুষকে একসাথে নিয়ে অন্তত পক্ষে আওয়ামী বিদ্বেষ, জিঘাংসা, প্রতিহিংসা এই জায়গা থেকে বের হয়ে এসে মানুষের ইচ্ছাকে গুরুত্ব দিক। আওয়ামী লীগ যদি ভোট না পায়, ভোট পাবে না, ভোট পেলে জিতে আসবে, এই সৎ সাহসটুকু যদি এখনো নুরুল কবির, মাহফুজা নাম এবং মতিউর রহমান, এদের এই সিন্ডিকেটটার যদি সৎসাহস না থাকে, তাদের বাড়ি পুড়িয়েছে ঠিকই জঙ্গিরা, তারা নিজেরাই বলছে জঙ্গিরা তাদের বাড়ি যে পুড়িয়েছে। আনসারুল্লাহ বাংলা টিমের জসিমুল্লাহকে দেখা গেছে, এবং সারাটাক্ষণ ভারতকে গালাগাল। কেন? ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিজয়টাকে নিশ্চিত করেছে। ভারতীয় সেনাবাহিনী কত লক্ষ সেনাবাহিনী প্রাণ দিয়েছে, তারা তো অবাঙালি ছিল অনেক, তাদের প্রতিও তাদের জন্য কোনো স্মৃতিস্তম্ভ পর্যন্ত করা হয়নি। এই যে কৃতজ্ঞ একটা জাতি, এই পরিণতি যে আমরা ভোগ করছি, খেসারত দিচ্ছি, নিকটতম প্রতিবেশী এবং সুরক্ষা, আমরা তাদের নিকটতম প্রতিবেশী, আমরা ভারতের সুরক্ষা, তেমনি ভাবে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, ভারত আমাদের সুরক্ষা। সেখানে ভারতের জায়গায় যে কোনো শান্তিপূর্ণ দেশ হলে তারা একই হতো। পাকিস্তান না, পাকিস্তান এই উপমহাদেশের প্রতিটি দেশকে বিরান ভূমিতে পরিণত করেছে। তালেবান প্রতিষ্ঠা থেকে শুরু করে একটি ধ্বংসপ্রাপ্ত দেশ, যে দেশ তাদের নিজেদের প্রতিটি রাষ্ট্রপতিকে জেলখানায় ঢুকিয়েছে। সুতরাং আমি আজকে বলবো, পাকিস্তানের সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান বাহিনীর প্রধানকে বাংলাদেশে রেখে যদি তারা মনে করে থাকে যে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ, হ্যান দেশ, তেন দেশ, গণমাধ্যমের স্বাধীনতা, এই সে বহু কিছু তো ওরা প্রতিষ্ঠিত করতে বলেছিল, কিছুই নেই। আমরা আজকে সত্য ভাষণে যদি, সৎ হৃদয়ে যদি, বিবেকের সাথে যদি সত্যি কথা স্বীকার না করি, একেবারে প্রতিটি পরিবার, এই যে আজকে প্রথম আলো ডেইলি স্টার যেভাবে পড়িয়েছে, বাংলাদেশ বিরান ভূমি করে দিবে, সিরিয়া, আফগানিস্তানের মতো। এবং জাতিসংঘের চিরকুট নিয়ে নিয়ে ঘুরতে হবে। পাসপোর্টের মান ইতিমধ্যে অনেক নিচে, বাংলাদেশের মানুষকে পাসপোর্ট বিহীন একটা ভাসমান জাতি, পুরোপুরি উদ্বাস্তু জাতিতে পরিণত করার সেই পুরনো ষড়যন্ত্র সেই সাপদেরা, সেই শকুনেরা আজকে বাস্তবায়ন করছে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মগজ যেন কাজ করে, পচা মগজের অধীনে অন্তত পক্ষে রাজনীতি হয় না। রাজনীতি হতে হবে সুরাজনীতি, একটি দূরদর্শী রাজনীতি। সেই রাজনীতি আজকে বিএনপির বোধোদয় হচ্ছে। সালাউদ্দিন আহমেদ কিছুদিন আগে বলেছেন, আজকে মির্জা ফখরুল বুঝতে পারছেন, তাদেরকে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে অবশ্যই আওয়ামী লীগকে, জনমতকে এবং বাম রাজনীতিকে শুদ্ধ হয়ে, পরিশুদ্ধ হয়ে ভালো রাজনীতির দিকে আসতে হবে। ধন্যবাদ সুলতানা। শেষ প্রশ্ন, শামীম আহমেদ। জয় বঙ্গবন্ধু। শামীম আহমেদ, আপনার কাছে কি মনে হয় সেরকম আত্মোপলব্ধি তাদের কি সত্যি হবে যে মানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আন্তর্জাতিক অঙ্গন থেকেও চাপ আছে, কিন্তু তারা সেগুলো কোনো আমলেই নিচ্ছে না? এবং এই যে নুরুল কবির, মাহফুজা নাম, মতিউর রহমান, এরা যে এখন, শহীদুল আলম, এরা যে এখন একটা যেন তেন নির্বাচনে বিএনপি কে আনতে চায় আওয়ামী লীগকে বাদ দিয়ে, এখনো তারা আওয়ামী লীগের যে অপরিহার্যতা, প্রাসঙ্গিকতা, এটি নিয়ে যে কথা বলছে না? আপনার কি মনে হয় যে তারা আওয়ামী লীগকে বাদ দিয়ে যেন তেন ভাবে নির্বাচন করে তারা নিজেদের রক্ষা করতে পারবে, এই দেশকে রক্ষা করতে পারবে?
আনমিউট করতে হবে। সরি, আপনি সুমি আপা আপনারা সংজ্ঞায়িত করেছেন, আপনারা তাদের কাছ থেকে জানেন। আমিও ডেইলি স্টারে প্রায় 2 বছর সংযুক্ত ছিলাম। আমি মনে করি না যে তাদের যে উদ্দেশ্য সেটা সফল হবে। আমরা সবাই বারবার বলছি যে নগর পুরলে কি দেবালয় এড়ায় কিনা, এড়ায় না তো। এই সবগুলো প্রতিষ্ঠান আমি খুব দুঃখের সাথে বলতে চাই, এই 5ই আগস্ট 2024 পরে তাদের যে অবস্থান এবং তারা যেভাবে কথা বলছেন, তারা জানেন যে এটি তাদের অপমৃত্যুর সূত্রপাত। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলি যে আমি শুরু করেছিলাম আশার আলো দিয়ে, আমি আশার আলো দিয়ে বলি আমি সরকার পরিবর্তন নিয়ে খুব একটা চিন্তিত না। কারণ আমি জানি বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, আমি জানি সে 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি মানুষ হচ্ছে আওয়ামী লীগের সমর্থক, আমি জানি যে ইভেন বাকি যে 9 কোটি আছে তার মধ্যে 5 কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এই স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এবং স্বাধীনতার বিপক্ষের এবং মুক্তিযুদ্ধের বিপক্ষের মধ্যখানের পার্থক্যটা হচ্ছে শুধুমাত্র অস্ত্র। এই সেনাবাহিনীর অস্ত্র, পুলিশের অস্ত্র সরে গেলে এই ঘটনাটা পরিবর্তন হতে 5-7 বছর সর্বোচ্চ লাগতে পারে, তার আগেও হতে পারে। কিন্তু যারা এখন সুশীলতার আড়ালে বিএনপি জামাতকে কেন্দ্র করে বাংলাদেশ নতুন মানুষের স্বপ্ন দেখছে, তারা বাঁচতে পারবে না। যদি বিএনপি বা জামাত যেই আসুক না কেন ক্ষমতায়, যদি বিএনপি আসে আপনি দেখবেন এদেরকে তখন জামাত বিরোধী দল হিসেবে আক্রান্ত করবে। আর যদি জামাত আসে তাহলে তো তারা প্রাতিষ্ঠানিকভাবেই তাদেরকে তাদের নানা কিছু ব্লাসফেমির কথা বলে, আপনারা দেখেছেন আগে ডেইলি স্টার প্রথম আলোর সামনে গরু জবাই দেওয়া হয়েছে। এখন আজকে টকশোতে আপনি কমেন্ট সেকশনে দেখবেন যখনই সুমি আপা ভারতের পক্ষে কথা বলবেন তখনই সবাই ক্ষিপ্ত হয়ে যাবে। এই জন্য আমি বারবার বলি হাদির মৃত্যুর পরে যে আওয়ামী লীগের জয় বাংলা বলে রাস্তায় নামার সুযোগ নেই, সে হাদিকে মারার মতো যদি তাদের ক্ষমতা থাকতো তাহলে তো তারা ক্ষমতায় ফিরে আসার চেষ্টাই করতো। তাহলে ওদের রাগটা কিসের? হাদির মৃত্যুর সাথে বাংলাদেশের জাতীয় সংসদের সম্পর্ক কি? সম্পর্কটা হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মাধ্যমে কেন আমরা একটা উগ্র মৌলবাদী রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে একটি সমাজতান্ত্রিক গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা দেশে আসলাম, সেখানে সবার রাগ। দুঃখের ব্যাপার হচ্ছে যে আপনি যাদের নাম বললেন সম্পাদকরা, তারা দীর্ঘদিন ধরে এই উগ্রবাদকে সমর্থন দিয়ে এসছে। এখন তাদের ঘর যখন আক্রান্ত হয়েছে তারা ভয় পাচ্ছেন, কিন্তু তারা দুর্ভাগ্যজনকভাবে সত্যি তাদের বেঁচে থাকার একমাত্র উপায় হচ্ছে স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে। আপনি দেখেন 15 বছর এমন একটা সপ্তাহ নাই আমরা আসিফ নজরুল আর ইলিয়াসদের কলাম প্রথম আলোতে দেখি নাই। তাদের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? আমি যখনই টকশো খুলেছি আমি দেখেছি সবাই শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে, তারা তো প্রোটেকশন দিয়েছে। প্রথম আলো, ডেইলি স্টার বা আমার যে কোনো পত্রিকায় বলেন কোথাও কি আগুন দেওয়া হয়েছে, কাউকে আক্রান্ত করা হয়েছে? করা হয় নাই। সো বাংলাদেশে যদি মুক্ত চিন্তার, মুক্ত বুদ্ধির উন্মেষ ঘটাতে হয়, আওয়ামী লীগকে ফিরে আনা ছাড়া উপায় নেই। নুরুল করিম সাহেব, ডেইলি স্টারের মাহফুজ জানা, প্রথম আলোর মতিউর রহমান এবং যাদের নাম আমরা এখনো বলছি না, এনারা সবাই ঝুঁকির মুখে পড়বেন। এখন ক্ষমতায় যাওয়ার স্বার্থে হয়তো তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু যখনই বিএনপি বা জামাত ক্ষমতায় আসবে তারা প্রত্যেককে আক্রান্ত হবেন এবং আমরা তো আক্রান্ত হব বটেই, বাংলাদেশে আক্রান্ত হবে এবং অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হবে। সুতরাং আমি আশা করব যে তারা তাদের এই মোহ এবং ভ্রম থেকে বেরিয়ে এসে সত্যের অবস্থান নেবেন। মুক্তিযুদ্ধের পক্ষে এখন যদি তারা না কথা বলেন, কারো ঘরেই আসলে এই আগুন থেকে রক্ষা পাবে না। ডক্টর শামীম আহমেদ এবং সুমি খান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে